শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা পারভিন। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মা তীরে। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ফেনীতে জলাবদ্ধতার উন্নতি, নোয়াখালীতে বেড়েছে পানি। অন্যদিকে অনাবৃষ্টি এবং খরায় গাইবান্ধায় ব্যাহত হচ্ছে আমন আবাদ। ভারতে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং কাঁচামালের মূল্য বৃদ্ধিতে ঝুঁকিতে পাবনার হুঁশিয়ারি শিল্প, ৮০% কারখানায় উৎপাদন বন্ধ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফেনীতে জলাবদ্ধতা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে, তবে গতরাত থেকে বৃষ্টি হওয়ায় নোয়াখালীতে নতুন করে পানি বাড়তে শুরু করেছে। ফেনীর তলিয়ে যাওয়া ১৩৭ গ্রামের ক্ষয়ক্ষতি নিরূপণ করেছে সরকারি বিভিন্ন দপ্তর। ভেঙে যাওয়া বাঁধ মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে গতরাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে নোয়াখালীর কবিরহাট, কোম্পানিগঞ্জ এবং বেগমগঞ্জের গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে গেছে। পানি দ্রুত নিষ্কাশনের জন্য সদর উপজেলার কালদরাব, চরমটুয়া এবং নোয়াখালী ইউনিয়নের বরপিট এবং ভুলুয়া খালের অবৈধ বাঁধ এবং স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এদিকে যশোরে গত ২ দিনের বৃষ্টিতে শহরের নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। একই পরিস্থিতি গোপালগঞ্জেও। টানা ২ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তিতে পৌর এলাকার ৩ শতাধিক পরিবার। জলাবদ্ধতার কারণে আমাদের যাতায়াত ব্যবস্থা, রাস্তাঘাট সব ডুবে গেছে। খুবই কষ্টের দিন কালায় যে ৫-৭ দিন যাবৎ বিন্দু পরিমাণ পানি নামেন না। খালগুলো দখল এবং বাঁধ নির্মাণের কারণে মূলত আমাদের এই সমস্যাগুলো দেখা দিয়েছে। আমরা অলরেডি দেড়পাড়ায় কাজ শুরু করে দিয়েছি। পরশুরামেও যে একটা জায়গায় কাজ শুরু করে দিয়েছি এবং এখন থেকে নিয়মিত কাজ চলবে। দর্শক, কিছুক্ষণ আগে ফেনী এবং বাগেরহাট থেকে সেখানকার জলাবদ্ধতার অবস্থা সম্পর্কে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। সকালে কিন্তু ভারী বর্ষণ, এখনো কিন্তু বৃষ্টি চলছে। এই রাস্তাটা কিন্তু বৃষ্টিতে কিন্তু হাঁটু পানি তলিয়ে গেছে। সাধারণ মানুষ এখানে থাকে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ কিন্তু এখানে বসবাস। পানি তলিয়ে গেছে, হাঁটু পানি কারো ঘরে। কেউ রান্না করতে পারছে না, কেউ বাড়িতে বের হতে পারছে না। শুধু বাগেরহাটের নাগের বাজার নয়, খাদ্দার, বাসাবাটি সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই একই অবস্থা। বৃষ্টি হলেই জলাবদ্ধতা এবং সাধারণ মানুষ কিন্তু পানিতে নির্মগ্ন হয়ে থাকে। মৎস্য খাতে ফেনীতে প্রায় ২,৮০০ মতো পুকুর এবং মাছের ঘের, ২,৪০০ মতো মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। এই কারণে মৎস্য খাতে প্রায় ৯ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি অনেকটা নেমে যাওয়ার পর ফেনীর ফুলগাজীর এবং পশুরামের যেসব ছোট ছোট বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে ২-৩টি বাঁধে এখন কিন্তু মেরামতের কাজ শুরু হয়েছে। বড় বড় বাঁধগুলো এখনো মেরামত করা সম্ভব হচ্ছে না, কারণ ওই বাঁধগুলো দিয়ে এখনো পানি প্রবেশ করছে। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মা তীরে। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং পাহাড়ি ঢলে যখন জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তখন অনাবৃষ্টি এবং খরায় উত্তরাঞ্চলের অন্যতম জেলা গাইবান্ধায় চরমভাবে ব্যাহত হচ্ছে আমন আবাদ। এতে চলতি মৌসুমে জেলায় ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। এবার বর্ষার ভরা মৌসুমেও গাইবান্ধায় হয়নি পর্যাপ্ত বৃষ্টি। অধিকাংশ জমিতেই পানির দেখা মিলছে না। ফলে চলতি আমন মৌসুমে চাষাবাদ হয়নি অনেক কৃষিপ্রধান গ্রামে। ফাঁকা পড়ে আছে হাজার হাজার একর জমি। কেউ কেউ চাষের জন্য জমি প্রস্তুত করলেও পানির অভাবে তৈরি করতে পারেনি বীজতলা, রোপণ করতে পারেনি আমন ধান। অনেক কৃষক বৃষ্টির জন্য অপেক্ষা করতে গিয়ে পিছিয়ে পড়েছেন। অন্যদিকে সেচ দিয়ে বীজতলা তৈরি ও আমন রোপণ করতে গিয়ে লোকসানের মুখেও পড়েছেন অনেকেই। পানি নেই, তো বৃষ্টি নেই, আর পানি নেওয়ার মতন সব জায়গা নাই। নিজেই এখন আমি একটা টিউবওয়েল ফুটিয়ে পানি দিচ্ছি। ধান ঢোকাতে পারছি না, পানি নাই। এখন ওদের ডিপ টিউবওয়েল চালু করা লাগছে। পানি সেচ না দিলে তো আবার করা যাচ্ছে। আমরা জমি তৈরি করে রাখছি, পানির অভাবে ফলন আর কি বীজ ফলাইতে পারতেছি না জমিতে। পানি নেই, আর কি করবো? বুদ্ধি আছে, বেসন পারবে রাখছে, বেসন এখন ওই বেসন চুলবে, তিন এসব বৃষ্টি হলে তো গাড়ি না আসবে।
কৃষি বিভাগ জানায় এ জেলায় চলতি মৌসুমে 1,33,020 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নিয়ে 20,000 কৃষককে দেওয়া হয়েছে সরকারি প্রণোদনা। আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই বীজতলাগুলো তৈরি হয়ে থাকে। তো সুতরাং এখনো 1 মাস সময় রয়েছে, বীজতলা আরও বৃদ্ধি পাবে। প্রতি বছরের ন্যায় এবছর গাইবান্ধার যে আমনের লক্ষ্যমাত্রা এটি অর্জিত হবে। সেক্ষেত্রে পর্যাপ্ত সময় রয়েছে, কৃষকরা এই ব্যাপারে তৎপর, কার্যক্রম চলমান রয়েছে। চাষাবাদ ব্যাহত হয়, এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। মাছরাঙা নিউজ ডেস্ক। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চূড়ান্ত হয়েছে এবং চীন সরকার সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রংপুরের কাউনিয়া তিস্তা তীরবর্তী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা কোনো সরকারের সিদ্ধান্তে হবে না, এটি হবে জনগণের সিদ্ধান্তে। তিস্তা তীরবর্তী এলাকার মানুষ যেভাবে চায় সেভাবেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। পরে কুড়িগ্রামে তিস্তা তীরবর্তী এলাকা পরিদর্শন করেন সৈয়দা রেজওয়ানা। এ সময় তার সঙ্গে পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। তিস্তা কেন্দ্রিক তারা একটা মহাপরিকল্পনা চায়, আমরা সেই মহাপরিকল্পনা চূড়ান্ত করছি। সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীন সরকারের সাথে আমরা আলাপ আলোচনা করছি, যাতে বাস্তবায়নে তারা আমাদেরকে সহায়তা প্রদান করে। আরেকটা আশার কথা হচ্ছে, তিস্তা মহাপরিকল্পনাটা বা তিস্তা প্রকল্পটা কেবলমাত্র কোনো একটা দেশের সরকার কিভাবে চায় সেভাবে হবে না, জনগণ ওটাতে কি দেখতে চায় তাই এবার তাদের সাথে আলোচনা করে সেখানে সন্নিবেশ করা হয়েছে। দু একটি ইসলামী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করার সুযোগ পেয়েছে। এখন তারা বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে কুড়িগ্রাম শহরের সবুজ পাড়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্র জনতার আন্দোলনে জেলার 10 শহীদ পরিবারের সদস্যদের আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ইউটিউব গণমাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিএনপির নামে আজে বাজে কথা ছড়ানোর অভিযোগ করেন রিজভী। ভারত স্থলপথে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং কাঁচামালের মূল্য বৃদ্ধিতে ঝুঁকিতে পড়েছে পাবনার ঐতিহ্যবাহী হোশিয়ারি শিল্প। উৎপাদন বন্ধ প্রায় 80% কারখানায়। অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় সহস্রাধিক কারখানার 1,200,000 শ্রমিকের জীবন জীবিকা। প্রতিনিধি শহীদুল ইসলামকে সঙ্গে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। গার্মেন্টসের পরিত্যক্ত ঝুট কাপড়ের উপর ভিত্তি করেই প্রাণ ফিরে পায় পাবনার একসময়ের ঐতিহ্যবাহী হোশিয়ারি শিল্প। প্রায় 200 বছরের প্রাচীন মৃতপ্রায় এই শিল্প গত 2 দশকের ক্রমবিকাশের ধারাবাহিকতায় পূর্ণতা পায়। শহরতলির বাংলা বাজার থেকে চর সাধুপাড়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে রপ্তানিমুখী কারখানা, যেখানে কর্মসংস্থান হয় প্রায় 250,000 শ্রমিকের। এসব কারখানায় উৎপাদিত পণ্যের সবচেয়ে বড় বাজারই ছিল ভারত, মালয়েশিয়া, দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ভারতের ট্রানজিট সুবিধায় স্থলপথে রপ্তানি হতো এসব পণ্য। সম্প্রতি ভারত এ সুবিধা বন্ধ করে দেয়, বিপাকে পড়েছে এ শিল্প উদ্যোক্তারা। আগে একদিনে স্থলপথে পণ্য পরিবহন হলেও এখন সমুদ্র পথে সময় লাগে প্রায় 1 মাস, খরচও বেড়েছে দ্বিগুণ। আগে আমরা 3 দিনের মধ্যেই ইন্ডিয়াতে মাল পৌঁছাই দিতে পারতাম, কিন্তু এখন সেটা 20 দিন 1 মাসের অধিক সময় লেগে যাচ্ছে। ফলে আমাদের যারা বায়ার ছিল ইনারা এখন আমাদের থেকে মাল নিতে চাচ্ছে না। এ সংকটে সম্প্রতি বন্ধ হয়ে গেছে বেশিরভাগ কারখানা, বিক্রি হচ্ছে না রপ্তানিমুখী পণ্য, বেকার হয়ে পড়েছে শত শত শ্রমিক। আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি তারা সবাই বেকার হয়ে গেছে, এখন এইভাবে ঘুরে বেড়াচ্ছি। 100 জন মতো কাজ করতাম আমরা, বর্তমান এখন 40 জন মহাজন কাজ করতেছে। আমাদের কাজ এখন কমে গেছে। এদিকে স্বল্প সময়ের ব্যবধানে বেড়েছে এ শিল্পের কাঁচামাল, গার্মেন্টসের ঝুটের দাম, ফলে দেখা দিয়েছে ব্যবসায়িক মন্দা। আগে যে মাল ছিল 100 টাকা, এখন হয়েছে মনে করেন যে 250-300 টাকা কেজি। আমাদের হুঁশিয়ারি যারা বিজনেস করে, স্বল্প পুঁজিতে ব্যবসা করে, ব্যবসাটা যদি বন্ধ হয়ে যায় পাবনা আবার সেই ওই 74 সালে চলে যাবে। তবে এ শিল্প উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিসিক কর্তৃপক্ষ। হুঁশিয়ারি খাতের যে বিপণন দিকটা অনেক জায়গায় মার্কেট বন্ধ হয়ে গেছে। সহজ শর্তে এবং স্বল্প সুদে বিসিকের পক্ষ থেকে ঋণ সহায়তা প্রদান করা হবে।
ঐতিহ্যবাহী এ শিল্প টিকিয়ে রাখতে রপ্তানি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূরীকরণের দাবি উদ্যোক্তাদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। দিনাজপুরের বিরামপুরে অনুমোদনবিহীন ক্লিনিক পরিচালনার অভিযোগে 3টি ক্লিনিককে 45,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে পৌর শহরে বিভিন্ন ক্লিনিকে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওন। অভিযানে অন্যের সনদে নার্সের চাকুরি করার দায়ে মর্জিয়া খাতুন নামে এক নারীকে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বেশ কিছু ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার অনুমোদন ছাড়াই চলছে। এমন অভিযোগে রাজু ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও নিউ মডার্ন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। ভালো ক্রিকেটার তৈরির লক্ষ্যে এবার তৃণমূল কোচদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিসিবি। পাবনায় এই কর্মশালা হচ্ছে রাজশাহী এবং রংপুর বিভাগের কোচদের নিয়ে। পাবনা রিপোর্টার শহীদুল ইসলাম রিজুর পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানরা খেলার সময় শট খুঁজে পায় না, এমন অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কিছুদিন আগে বলেছিলেন, তৃণমূল কোচরা শিক্ষিত হলেই হবে এই সমস্যার সমাধান। সোমবার এ কারণেই বিসিবির হেড অফিসে কোচ, ট্রেনার, ফিজিওথেরাপিস্ট ও পারফরমেন্স অ্যানালিস্টদের সঙ্গে আলোচনায় বসেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এবার তৃণমূলে শুরু হলো এই কার্যক্রমের ধারাবাহিকতা। প্রাথমিক ধাপে রাজশাহী ও রংপুরের কোচদের নিয়ে 3 দিনের কর্মশালা পাবনায় শুরু করেছে বিসিবি। এই টুর্নামেন্টের আমাদের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যটা হচ্ছে আমাদের তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করা এবং বাছাই করে যে ট্যালেন্ট হান্ট যেটা আমরাকে বলি, এখান থেকে বাছাই করে সেই সমস্ত খেলোয়াড়দেরকে আমাকে নিয়ে আসা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। দেশের তারকা সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, মেহরাব হোসেন অপি, তুষার ইমরান, কোচ গোলাম ফারুক সুরু, দীপু রায় চৌধুরী এই কর্মশালায় অভিজ্ঞতা বিনিময় করবেন স্থানীয়দের সঙ্গে। ডিভিশনে যারা কোচগুলি আছেন তাদেরকে কি আর আপডেট করা যায়, কারণ আপনি জানেন যে আমাদের যেই ইয়াং ট্যালেন্টগুলি তারা তো প্রথমে ডিস্ট্রিক্ট কোচদের হাতেই আসেন, তারাই আসলে প্রথম লেসনটা তারাই দেন। তো আমাদের মডার্ন ক্রিকেটটা কীভাবে খেলা হয়ে থাকে, কিংবা আপনার মডার্ন ক্রিকেট আমাদের মানে চাহিদাটা কি। রাজশাহী ডিভিশন থেকে 8টি জেলার 8টি কোচ এবং রংপুর ডিভিশন থেকে 8টি জেলার আরও 8 জন কোচ, মোট 16 জন এই অংশগ্রহণটা করছেন। পাশাপাশি আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। আন্ডার 16 এবং আন্ডার 18 কম্বিনেশন থাকবে। সেখানে 8 জন থাকবেন অনূর্ধ্ব 18 খেলোয়াড় এবং 6 জন থাকবেন অনূর্ধ্ব 16 খেলোয়াড়। প্রতিটা জেলা দল এভাবে গঠন করা হবে এবং 8টা টিমে 2টি ভাগে বিভক্ত হয়ে রাজশাহীতে এবং পাবনাতে 2টি ভেন্যুতে তার খেলা অনুষ্ঠিত হবে। আগামী 25 জুলাই থেকে 16 বছর বয়সী ক্রিকেটারদের টুর্নামেন্ট শুরু হবে রাজশাহী ও রংপুর বিভাগে। মাছরাঙা নিউজ ডেস্ক। দেশের মৌলিক সংস্কারের প্রয়োজনীয় কাজ করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ ভোলায় পদযাত্রা এবং পথসভা শেষে বরিশালে রওনা হয়েছেন এনসিপি নেতারা। ভোলা রিপোর্টার হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দুপুরের পর নৌপথে বরিশাল থেকে ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে পৌঁছান জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। সেখান থেকে দলের আঞ্চলিক নেতাদের নিয়ে পদযাত্রা শুরু করেন তারা। ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাজ্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, ডাক্তার তাসনিম জারা সহ অন্যান্য নেতারা। জেলার বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে পথসভা করেন এনসিপি নেতারা। পথসভায় বক্তব্য প্রদানকালে দেশের মৌলিক সংস্কারে প্রয়োজনীয় কাজ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে মন্তব্য করেন এনসিপি নেতারা। এ সময় দেশে ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক সংস্কারের জন্য যে কাজগুলো করার দরকার ছিল সেই কাজগুলো ঠিক মতো করতেছে না। আমাদেরকে নজরে রাখা দরকার। আপনারা দেখবেন ভোলায় 57 জন শহীদ পরিবার আছে। এই 57 জন শহীদ পরিবারের দেখভালের দায়িত্ব জুলাই ফাউন্ডেশন নেয় নাই। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমরা চাই সেই লড়াইয়ে গণঅভ্যুত্থানে যেভাবে ভোলার সন্তানেরা
অগ্রনায়ক ছিল, অগ্র সৈনিক ছিল। আমাদের এই লড়াইও ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে, নেতৃত্ব দিতে হবে। ভোলায় পথসভা ও পদযাত্রা শেষে বরিশালে একই কর্মসূচি পালন করবেন তারা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। দুপুরে মানিকগঞ্জ শহরের ল কলেজের সামনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। মিছিল নিয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খালপাড় এলাকার রফিক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরে ময়মনসিংহ নগরীর বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল। এছাড়াও গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ এবং রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। অন্যদিকে রাজধানীর মিডফোর্ট এলাকায় ব্যবসায়ী সোহাগকে নৃশংস হত্যা, দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি এবং সন্ত্রাসের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ। নবম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে 4 শিক্ষা প্রতিষ্ঠানে বইমেলার আয়োজন করেছে কৈশোরে পাঠ্যাভ্যাস গড়ে তোলার সামাজিক আন্দোলন কৈশোর তারুণ্যে বই ট্রাস্ট, যেখানে অংশ নিচ্ছে দেশের খ্যাতিমান প্রকাশনীগুলো। সকালে নগরীর মুসলিম হাই স্কুলে পর্দা ওঠে এই মেলার, যা চলবে 17 জুলাই পর্যন্ত। শ্রেণীকক্ষের পাশে এমন মেলা বেশ সাড়া ফেলে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে, তৈরি হয় উৎসবের আমেজ। আয়োজকেরা জানান, দ্বিতীয় পর্বে 20 থেকে 22 জুলাই মেলা অনুষ্ঠিত হবে নগরীর ডক্টর খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়। এরপর পর্যায়ক্রমে মেলা বসবে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়। এসব উদ্যোগে অংশ নিচ্ছে অনন্যা, অনুপম, অ্যাডর্ন, ইক্রিমিক্রি, কাকুলি, জাগৃতি এবং সময় প্রকাশনী। মেলার উদ্বোধনী পর্বে ছিলেন কৈশোর তারুণ্যে বই ট্রাস্টের সভাপতি, লেখক ও সাংবাদিক তুষার আব্দুল্লাহ সহ বিভিন্ন প্রকাশনীর প্রতিনিধিরা। জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে চট্টগ্রামে এম.এ. আজিজ স্টেডিয়ামে 16 জুলাই সন্ধ্যা থেকে অনুষ্ঠিত হবে জুলাইয়ের গান ও ড্রোন শো। দুপুরে সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জেলা প্রশাসক ফরিদা খানম। এছাড়া জুলাই উদযাপন করতে জুলাই পুনর্জাগরণ নামে মাসব্যাপী অনুষ্ঠানমালা রয়েছে, যার মধ্যে থাকছে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন, প্রতীকী ম্যারাথন, স্ট্রিট মেমোরি স্ট্যাম্প, জুলাই যোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজন। ড্রোন শোতে প্রায় 1 লাখ লোক সমাগমের আশা করছেন জেলা প্রশাসক। এর জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। সপ্তাহের ব্যবধানে হিলিতে সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 1 থেকে 2 টাকা। অন্যদিকে বৃষ্টির অজুহাতে যশোর এবং কুমিল্লায় চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা। চাল বিক্রেতারা জানান, ভারত থেকে চাল আমদানি বন্ধ থাকায় দেশীয় চালের ওপর চাপ বেড়েছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে ধান এবং চালের দাম বাড়িয়ে দেয় কিছু অসাধু ব্যবসায়ী। সম্প্রতি প্রশাসনের ব্যাপক নজরদারি এবং বাজার মনিটরিং এর কারণে মজুতদাররা বাজারে চাল ছাড়তে শুরু করেছে। মোকামে সরবরাহ বাড়ায় চালের দাম কমতে শুরু করেছে। অন্যদিকে বৃষ্টির অজুহাতে যশোরে হঠাৎ করে বেড়েছে চালের দাম। 2 দিনের ব্যবধানে প্রতি কেজি চিকন চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা, তবে অপরিবর্তিত রয়েছে মোটা চালের দাম। এদিকে কুমিল্লায় খুচরা পর্যায়ে প্রতি কেজি 4 থেকে 5 টাকা বেড়েছে চালের দাম। বিভিন্ন জেলায় বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 375 জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কুমিল্লায় 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 61 জন। গত 2 মাসে দাউদকান্দি উপজেলাতে আক্রান্তের সংখ্যা 3000 ছাড়িয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জে গত 24 ঘন্টায় 41 জন নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে 12 জন পুরুষ, 25 জন নারী এবং 4 জন শিশু। নতুন করে চট্টগ্রামে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও 7 জন। এ নিয়ে চলতি মাসে এ পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে 166 জনের। এর মধ্যে 84 জন নগরীর এবং 82 জন উপজেলার বাসিন্দা। এছাড়া গত 24 ঘন্টায় শরীয়তপুরে 12, যশোরে 8, নোয়াখালীতে 5 এবং মানিকগঞ্জে 3 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় ঘরে ডাকাত ঢুকে প্রবাসী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং 13 ভরি স্বর্ণ সহ নগদ 50,000 টাকা লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গত রাতে উপজেলার টিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, গত মধ্যরাতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাকাত দল। এ সময় ওই নারী, তার স্বামী এবং বাড়ির সবাই ঘুমিয়েছিল। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত পা মুখ বেঁধে ফেলে ডাকাতরা। প্রবাসী নারীকে স্বামীর সামনে ধর্ষণ করা হয় বলে অভিযোগে জানা যায়। পরে ঘরে থাকা 13 ভরি স্বর্ণ সহ নগদ 50,000 টাকা লুটে নেয় তারা। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম বলেন, সন্দেহভাজন হিসেবে 2 জনকে আটক করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে। ভোলার রাজাপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে ধর্ষণ মামলার মূল আসামি কামাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সম্পর্কে গতকাল বিকেলে জেলা সদর মডেল থানায় সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার। তিনি বলেন, জেলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণচর আনন্দ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় কামাল হোসেনকে। অভিযোগ রয়েছে, গেল 9 জুলাই সে সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরদিন সদর মডেল থানার ধর্ষণ এবং পর্নোগ্রাফি আইনে কামালের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। মামলায় অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়। সুন্দরবনে মাছ শিকার করতে গিয়ে বনদস্যু বাহিনীর হাতে অপহৃত হয়েছেন নৌকা সহ 10 জেলে। গতকাল বিকেলে সুন্দরবন সংশ্লিষ্ট জেলে এবং মৎস্য ব্যবসায়ীদের একাধিক সূত্রে জানা যায়, গেল শনিবার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকা থেকে নৌকা এবং শুটকি সহ জেলেদের অপহরণ করা হয়। পরে অপহৃতদের কাছে জনপ্রতি 10,000 টাকা করে মুক্তিপণ দাবি করে তারা। মৎস্য প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে গেল শনিবার বিকেলে চোরাই পথে সুন্দরবনে মাছ ধরতে এবং শুটকি তৈরি করতে গিয়েছিল অপহৃত জেলেরা। মংলার সমুদ্র বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে দেশের জলসীমা অনুপ্রবেশ এবং মাছ শিকারের অভিযোগে 2টি ট্রলার সহ 34 ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। দুপুরে সমুদ্রসীমা লঙ্ঘনের দায়ে মংলা থানায় করা মামলায় ভারতীয় জেলেদের আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় তাদের। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, সোমবার ভোরে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহল চলাকালে ভারতীয় মাছ ধরা 2টি ফিশিং ট্রলার এবং জেলেদের আটক করা হয় এবং উপজেলা মৎস্য অধিদপ্তর উপস্থিতিতে ট্রলারে থাকা সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হয়। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। ফেনীতে জলাবদ্ধতার উন্নতি, নোয়াখালীতে বেড়েছে পানি। অন্যদিকে অনাবৃষ্টি এবং খরায় গাইবান্ধায় ব্যাহত হচ্ছে আমন আবাদ। ভারতে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং কাঁচামালের মূল্য বৃদ্ধিতে ঝুঁকিতে পাবনার হুঁশিয়ারি শিল্প। 80% কারখানায় উৎপাদন বন্ধ। দেশের মৌলিক সংস্কারের প্রয়োজনীয় কাজ করতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার, অভিযোগ এনসিপি নেতার। ধর্ষণ, সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এছাড়া এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ।